আসসালামু আলাইকুম। নিয়মিতর মতো আজকেও আমরা আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এটা হইলো ভারতবর্ষ অথবা বাংলায় আগমনকারী পরিব্রাজক। আমরা একটা প্ল্যান করেছি, এটা হইলো যে টপিক ওয়াইজ এমসিকিউ তোমাদের সামনে উপস্থাপন করা। অর্থাৎ এত বড় ভিডিও না যে 40-50 মিনিটের, হ্যাঁ 40-50 মিনিটের নিয়ে আমরা আলোচনা করব। এটা কোন সময় জানো? এটা হলো তোমাদের যখন লাইভ ক্লাস হবে ওই সময়। এখন আমরা কি করব, আমরা টপিক ওয়াইজ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদেরকে দেখাবো। এইগুলো দেখানোর একটাই কারণ, যাতে তুমি বুঝতে পারো এই টপিকস থেকে কি ধরনের কোশ্চেন আসে এবং আমাকে কতটুকু পড়তে হবে, এই বিষয়টা তুমি ইজিলি বুঝতে পারবা। তা আমরা চলো কোশ্চেন দেখি। পরিব্রাজককে, পরিব্রাজক প্রথমে আমাদের মনে রাখতে হবে, এই পরিব্রাজক এই শব্দটা আসছে পরিব্রাজন থেকে। যে ব্যক্তি পরিব্রাজন করে তাকেই বলা হয় পরিব্রাজক। এবং পরিব্রাজক যে কথা, পর্যটকও সেই কথা, পর্যটকও সেই কথা। এই জন্য কিন্তু আমরা ইবনে বতুতাকে বিভিন্ন সময় পর্যটক বলে থাকি, আবার পরিব্রাজকও বলে থাকি। তাহলে ভাইয়া দুইটা কি আসলেই সেম? দুইটা কি আসলেই সেম? হ্যাঁ, একটু সেম বাট একটু ডিফারেন্স রয়েছে। মানে একটু 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 মিল রয়েছে, একটু একটু আবার মিল নেই। তুমি যদি অমিলের দিকে তাকাও তাহলে বলো যে ভাইয়া দুইটা তো সম্পূর্ণ আলাদা। আবার তুমি যদি একটু একটু মিলের দিকে তাকাও তাহলে বলবো যে না ভাইয়া ঠিক আছে। তো দেখো, পরিব্রাজক হইল যে ব্যক্তি নির্দিষ্ট একটা অঞ্চলের ঐতিহ্য সংস্কৃতি জানার জন্য সেই দেশে যাবে এবং ওখান থেকে জ্ঞানাজ্ঞান অর্জন করবে, তাকে আমরা বলবো পরিব্রাজক। আর পর্যটক বলবো আমরা তাকে, যেই ব্যক্তিটা ওই অঞ্চল ভ্রমণ করার জন্য গিয়েছে। যেমন আমরা বিভিন্ন অকেশনে কি করি, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই না, আমরা এরকম ঘুরতে যাই, আমরা তখন কি ওখানকার পর্যটক। আর আমি যদি ওইখানকার কোনো একটা বিষয় সম্পর্কে জানতে চাই যার জন্য আমি ওখানে গিয়েছি, এইরকম যদি হয় তাহলে আমরা তাকে বলবো পরিব্রাজক। দেখছো, যদি তুমি ওই সেন্সে চিন্তা করো জ্ঞানাজ্ঞান উদ্দেশ্য, তাহলে তো টোটালি আলাদা। আবার যদি এই সেন্সে চিন্তা করো যে আমি ওই জায়গায় গিয়েছি, ভ্রমণ করেছি, এরকমই বিষয়, এই ক্ষেত্রে মিল রয়েছে। তো এটা মিল রয়েছে, বাট আমি পার্থক্য তোমাদেরকে বলে দিলাম। পার্থক্য কিন্তু বইতে পাবা না, বাট এটা একটু মাথায় রাখিও। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? অবশ্যই পর্যটক হবে। ম্যাগাস্থিনিস কি ছিল? ভাইয়া ম্যাগাস্থিনিস তো পরিব্রাজক ছিল, পরিব্রাজক না হলে পর্যটক হবে। আচ্ছা ওমা, অপশনই তো পরিব্রাজক নয়, এখন কি হবে? তো এই জন্য কিছু কিছু ব্যক্তি রয়েছে, তাদের আলাদা কিছু বৈশিষ্ট্য জানতে হয়, পরিচয় তাদের কি হয়, জানতে হয়। এটা কিন্তু ইবিতে আসছিল। ম্যাগাস্থিনিস একই সাথে পরিব্রাজক ছিল, একই সাথে তিনি কি ছিল, রাষ্ট্রদূত ছিল, একই সাথে তিনি কি ছিল, ভূগোলবিদ ছিল। বুঝতে পেরেছো? এটা দেখবা জি আলটিমেট সাজেশনের বইতে কিন্তু এটা দেওয়া আছে। ভূগোলবিদ ছিল তিনি। ম্যাগাস্থিনিস কার রাজসভার গ্রিক দূত ছিল? এখানে কয়েকজন ব্যক্তির নাম আসবে। প্রথমে আসবে আলেকজান্ডার। তোমরা সকলেই জানো যে আলেকজান্ডার আমাদের ভারতবর্ষ আক্রমণ করেছিল 327 খ্রিস্টপূর্বাব্দে। তার সাথে পুরো যুদ্ধ হয়েছিল 326 খ্রিস্টপূর্বাব্দে। এগুলো কাহিনী তোমরা সকলেই জানো। আলেকজান্ডারের সেনাপতি ছিল কে? সেলুকাস ছিল আলেকজান্ডারের সেনাপতি। বিখ্যাত উক্তি, সেলুকাস কি বিচিত্র এই দেশ। এই উক্তিটা যে তিনি আসলে করেছে কিনা আমরা কিন্তু কেউ জানি না এটা অ্যাকচুয়ালি। ওকে, সেলুকাসের পর আমরা নিয়ে আসবো কাকে? ম্যাগাস্থেনিস। তো আলেকজান্ডার এখান থেকে ব্যাক যায়, তোমরা সকলেই জানো। দায়িত্বগুলো দেওয়া হয়েছিল পুরুকে এবং এখানে নেতৃত্বে ছিল আলেকজান্ডারের পরবর্তী নেতৃত্বে ছিল সেলুকাস। যখন আলেকজান্ডার মারা যায় তখন সেলুকাস কি করেছে? সেলিউট সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে। আর এই সেলিউট সাম্রাজ্যের সাথে সমস্যা তৈরি হয় চন্দ্রগুপ্ত মৌর্যের, অর্থাৎ মৌর্য সাম্রাজ্য। এইদিকে নন্দ রাজবংশ যেটা ছিল আর কি, ধননন্দ, তাকে পরাজয় করে চন্দ্রগুপ্ত মৌর্য কি করেছে? মৌর্য রাজবংশ এখানে স্থাপন করেছে। চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু ছিল চাণক্য বা কৌটিল্য, যার গ্রন্থের নাম হইলো অর্থশাস্ত্র। তো এই হইলো এখানকার কাহিনী। যখন তাদের মধ্যে ঝামেলাগুলো তৈরি হলো, পরবর্তীতে ম্যাগাস্থেনিসকে মিটমাট করার জন্য এখানে পাঠানো হয় এবং ম্যাগাস্থেনিস এখানকার প্রথম রাষ্ট্রদূত হয়ে আসেন আর কি, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় বা মৌর্য সাম্রাজ্যে প্রথম তিনি এসেছিল। তাহলে এই বিষয়টা ক্লিয়ার। এটা হলো চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, ম্যাগাস্থিনিস তার কোন গ্রন্থে ভারতীয় উপমহাদেশ সম্পর্কে লিখেছে? এটা হলো ইন্ডিকা। ম্যাগাস্থিনিসের ইন্ডিকা এই গ্রন্থে তিনি সেই সময়কার ভারতের আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিষয়গুলো উত্থাপন করেছেন তিনি। ফাহিয়ান কি ছিল? ফাহিয়ান ইনি একজন পরিব্রাজক ছিল। বাংলায় আগত চীনা প্রথম পরিব্রাজক ছিল ফাহিয়ান, যিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিল বা গুপ্ত রাজবংশের সময় বা গুপ্ত সাম্রাজ্যের সময় তিনি এসেছিল। আরেকজন গুরুত্বপূর্ণ রয়েছে, তার নাম হলো হিউয়েন সাং, যিনি এসেছিল হর্ষবর্ধনের সময়। আমরা কিভাবে মনে রাখি? হতে হিউয়েন সাং, হতে হর্ষবর্ধন, হতে হিউয়েন সাং, হতে হর্ষবর্ধন। চলো আমরা সলভ করি কোশ্চেন।
ফাহিয়েন কি ছিল? পরিব্রাজক ছিল। এই ফাহিয়েন তারপরে হিউয়েন সাং এনারা কেন এখানে এসেছিল? এনারা বুদ্ধিজম সম্পর্কে জানার জন্য এসেছিল, অর্থাৎ বৌদ্ধ ধর্ম সম্পর্কে এবং বুদ্ধের বিভিন্ন যে বাণীগুলো ছিল এগুলো কালেক্ট করা, এগুলোর উপর রচনা করা বা এই ধরনের জ্ঞান অর্জন করার জন্য তারা এখানে মেইনলি এসেছিল, বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানার জন্য এসেছিল। চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পরিব্রাজকের নাম হইল ফাহিয়েন। ফাহিয়েন প্রথম এসেছিল। মেগাস্তিনিসকে দেখা না, মেগাস্তিনিস হইল গ্রিক, মেগাস্তিনিস হলো গ্রিক, আর এখানে চীনার কথা বলা হয়েছে, চীনার কথা বললে হবে ফাহিয়েন। ফাহিয়েন চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে এসেছিল? গুপ্ত যুগে কে এসেছিল? গুপ্ত যুগে এসেছিল ফাহিয়েন। ফাহিয়েন ফাহিয়েন এসেছিল গুপ্ত যুগে, গুপ্ত যুগে। চৈনিক পরিব্রাজক ফাহিয়েন কার শাসনামলে এসেছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আশা করি বিষয়টা ক্লিয়ার। ওকে, চীনা পরিব্রাজক ফাহিয়েন কখন ভারতবর্ষে অবস্থান করেছিল? 401 থেকে 410 খ্রিস্টাব্দ, এই সময়টাতে। তো দেখো এখানকার যে সালগুলো আছে না, এখানকার সালগুলো নিয়ে কনফ্লিক্ট রয়েছে, বিভিন্ন বইতে বিভিন্ন রকমের পাওয়া যায়, এটা অপশন অনুযায়ী আনসার ধরা হয়েছে এটা আর কি। আর রিসেন্টলি তোমাদের যে পরীক্ষাগুলো হচ্ছে এই পরীক্ষাগুলোতে তেমন একটা প্রশ্ন আসে না বললেই চলে সাল থেকে। তারা জানে যে অ্যানশিয়েন্টে যে সালগুলো রয়েছে এগুলো অনেক বেশি কনফ্লিক্ট রয়েছে, সো এগুলো দেওয়া কেমন একটা হয়ে যায়, এজন্য তারা দেয় না এগুলো। বুঝতে পেরেছো? ওকে, হিউয়েন সাং কে ছিল? হিউয়েন সাং ইনি একজন চীনা পরিব্রাজক ছিল। হিউয়েন সাং যিনি কার সময় এসেছিল? হর্ষবর্ধনের সময় এসেছিল। হিউয়েন সাং বাংলায় এসেছিল যার শাসনামলে? হর্ষবর্ধন, হর্ষবর্ধনের শাসনামলে তিনি এসেছিল। চীনা পরিব্রাজক হিউয়েন সাং কত সালে বাংলায় এসেছিল? 638 খ্রিস্টাব্দ বা সাল, খ্রিস্টাব্দ বা সাল। অ্যানশিয়েন্টে তুমি কিন্তু দুইটা দেখতে পারবা, একটা হইলো খ্রিস্টাব্দ মানে যীশু খ্রিস্টের জন্মের পরের সাল, আর একটা খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগের সাল যেগুলো, এগুলোকে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ। খ্রিস্টপূর্বাব্দ সবসময় বেশি থেকে শুরু হয়ে কমের দিকে আসে, আর খ্রিস্টাব্দ সবসময় কম থেকে শুরু হয়ে বেশির দিকে যায়। তুমি যখন পড়বা আর কি, আলেকজান্ডার আক্রমণ পড়বা, তুমি দেখবে যে 327 খ্রিস্টপূর্বাব্দে আক্রমণ করেছে, তারপরে যুদ্ধ হয়েছে, তারপরে তিনি মারা গিয়েছে। ভাই এগুলো সাল কেন কমতেছে? হ্যাঁ, এগুলো হলো খ্রিস্টপূর্বাব্দ সাল, এগুলো সাল বেশি থেকে আস্তে আস্তে কমের দিকে আসবে। ওকে, হিউয়েন সাং বাংলার যে অঞ্চলে ভ্রমণ করেছিল সবগুলো, তাম্রলিপ্তি, সমতট, কামরূপ। তাম্রলিপ্তি এটা কিন্তু একটা প্রাচীন জনপদ, তাম্রলিপ্তি বলছেন, নট লিপি, নট লিপি, এটা কিন্তু তাম্রলিপ্তি, তাম্রলিপ্তি। চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিল? শিলভদ্র, শিলভদ্র ছিল ওনার দীক্ষাগুরু। এটা কিন্তু একবার ঢাকা ইউনিভার্সিটিতেও এসেছিল, আমরা দেখবো চলো। মহস্তবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিল? এটা হলো নালন্দা বিহার, নালন্দা বিহার, নালন্দা বিহারের আচার্য ছিল। কোন বাঙালি 7ম শতাব্দীতে, হ্যাঁ এই যে বলছিলাম ঢাবিতে এটা আসছিল, এই যে ঢাবিগড়, এটা কিন্তু শিলভদ্র, এটা কিন্তু শিলভদ্র। দেখছো এতক্ষণ আমরা 3জন ব্যক্তি সম্পর্কে পড়তেছিলাম, মেগাস্তিনিস, ফাহিয়েন, হিউয়েন সাং। তার মানে 3জন ব্যক্তি আমাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এখানে বারবার কোশ্চেন করা হচ্ছে, বারবার কোশ্চেন করা হচ্ছে, সেগুলো তোমার পড়তে হবে কিন্তু। ওকে, কার রাজত্বকালে ইবনে বতুতা আমাদের এখানে এসেছিল? ইবনে বতুতা থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসতে পারে। ইবনে বতুতার সাথে সম্পর্কিত বিষয় কয়টা আমি তোমাকে বলি। ইবনে বতুতা 1338, 1345 বা 46, তারপরে মোহাম্মদ বিন তুগলক, ফখরুদ্দিন মোবারক শাহ, তারপর তার গ্রন্থের নাম কিতাবুল রেহেলা, দোজকিপুর নিয়ামত। এই যে কয়েকটা কনসেপ্ট আছে না, এটা তুমি কিভাবে নোট করবে জানো? দেখো এটা কিন্তু অনেক মজার ব্যাপার। নোট করা কিভাবে, এখানে তুমি লিখবে ইবনে বতুতা, ইবনে বতুতা, বতুতা লিখে তুমি এই যে একটা বৃত্ত অঙ্কন করবো বা একটা গোলক, তুমি গোল দাগ দিবা, দেওয়ার পর ডিরেক্ট এরকম করে লিখবা যে এত এত সাল, এত এত সাল। এখন তোমার কাজ কি ভাইয়া, আমি তো সব লিখি না এখানে, তুমি এটা কিভাবে পারবো? ভাই তুমি সাল দিকে মনে করে ট্রাই করবা, তুমি তোমার নিজে এক্সাম নিচ্ছ, ধরো তোমার এটা কোশ্চেন, এখানে লেখা আছে 1338, মনে করবা আচ্ছা 1338-এ কি হয়েছিল, 1346-এ কি হয়েছিল, 6 বছর কি হয়েছিল, মোহাম্মদ বিন তুগলুককে, তারপরে ফখরুদ্দিন মোবারক শাহ বা ফখরাকে, তারপরে দুজকিপুর নিয়ামত কি, কিতাবুল রেহেলা বা সফরনামা কি, শেষ। ইবনে বতুতা পড়া শেষ, টোটাল শেষ। বুঝতে পেরেছো? অপশন দেখবা, আনসার করো। দেখো আমি তোমাকে যে কয়টা বলছি না, আমরা এখন অপশন দেখবা, আনসার করবো। অপশনে মোহাম্মদ বিন তুগলক আছে, ওকে আনসার। এই যে ইবনে বতুতা কার শাসনামলে ভারতে এসেছিল? দেখো আমরা জাস্ট মজার ব্যাপার দেখি, ইবনে বতুতা কার শাসনামলে বাংলা এসেছিল? ফখরা আছে মানে ফখরুদ্দিন মোবারক শাহ। ফখরা 1338 সালে তিনি যখন বাহারাম খাকে হত্যা করছে, তার পরবর্তীতে তিনি কিন্তু তার নামটা পরিবর্তন করে, আগে ছিল ফখরা, পরবর্তীতে ফখরুদ্দিন মোবারক শাহ। যেমন আমরা পড়ি না শামসুদ্দিন ইলিয়াস শাহ, তার নাম কিন্তু গাজী ইলিয়াস, গাজী ইলিয়াস, সেখান থেকে পরবর্তীতে শামসুদ্দিন ইলিয়াস শাহ। দেখো আমরা কি পড়ছি, তারপরে ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে এসেছে? আমরা পড়েছি কি 1338 পড়েছি, আমরা 1346 পড়েছি, আমরা পড়ছি না এটা? হ্যাঁ আমরা পড়েছি। তাহলে এগুলো কোন শতাব্দীর মধ্যে পড়েছে? কোন শতাব্দীর মধ্যে পড়েছে? অবশ্যই এটা চতুর্দশের মধ্যে পড়বে। এই যে চতুর্দশ, 1301 থেকে 1400 পর্যন্ত চতুর্দশ না?
হ্যাঁ, এই যে চতুর্দশ, এটা আমাদের সঠিক উত্তর। 1301 থেকে 1400 পর্যন্ত কিন্তু চতুর্দশ, 13-র বেশি হয়ে গিয়েছে, তার মানে এটা আর ত্রয়োদশের মধ্যে নাই। ইবনে বতুতা বাংলাদেশে কবে আসে? দেখছো 1345-46 আছে। হ্যাঁ, সঠিক উত্তর। শেষ। আমি যে কয়েকটা বলছি ওই কয়েকটা তোমরা সব সলভ করবো। কোন পর্যটক সোনারগাঁও এসেছিল? সোনারগাঁও এসেছিল ইবনে বতুতা। কিভাবে মনে রাখবো? এই যে ফখরুদ্দিন মোবারক শাহ, তিনি কোথাকার শাসক? তিনি সোনারগাঁয়ের শাসক। সোনারগাঁয়ে স্বাধীন শাসন সূচনা করেছে। তাহলে কোথায় আসছে? ইবনে বতুতা। সোনারগাঁও, সোনারগাঁও। মধ্যযুগে কোন বিদেশি পরিব্রাজক প্রথম বাংলা শব্দ ব্যবহার করেছে? এটা আমরা বলি নাই, তাই না? ওকে, এটা তোমরা অ্যাড করে নেবা। ইবনে বতুতা, ইবনে বতুতা বাংলা শব্দ ব্যবহার করেছে। এটার সাথে কয়েকটা বিষয় রয়েছে, আমি তোমাদেরকে বুঝাই। এই যে বাংলা শব্দ প্রথম আমরা পাই, এটা কি? বঙ্গ শব্দ। বঙ্গ শব্দ আমি আমি মুখেই বলি, তাই না? তোমার জন্য ভালো হবে। বঙ্গ শব্দ, এই বঙ্গ শব্দটা আসছে কই থেকে জানো? বং শব্দ থেকে। বং শব্দ আসছে অং থেকে। অং শব্দের অর্থ হইল জলাভূমি। অং শব্দের অর্থ কি? অং শব্দের অর্থ হইল জলাভূমি। এই বঙ্গ শব্দের প্রথম উল্লেখ পাই আমরা কোথায়? প্রথম উল্লেখ পাই আমরা ঋগ্বেদে। ঋগ্বেদে, ঋগ্বেদের ঐতিহ্য আরণ্যক যে গ্রন্থটা ছিল, এই গ্রন্থটাতে আমরা প্রথম উল্লেখ পাই এই বঙ্গ শব্দটাতে। তারপরে যদি আমরা বাঙ্গালা কোনো ব্যক্তির বা গ্রন্থের কথা বলি, এটা হইলো ইবনে বতুতা। আর বাঙ্গালা নামে তিনি সবগুলো জনপদকে একত্র করেছিল, এটা হলো শামসুদ্দিন ইলিয়াস শাহ 1352 সালে। এই জন্য শামসুদ্দিন ইলিয়াস শাহী কিন্তু কি বলা হয়? শাহী বাঙ্গালা বা শাহী বাঙ্গালিয়ান বলা হয় আর কি। এই হলো কয়েকটা এটার সাথে মিল রয়েছে। আর এটা কিন্তু আরো অনেক সুন্দর করে আলোচনা করা আছে, আরো সুন্দর করে আলোচনা করা হয়েছে। আমি যতটুকু বললাম এতটুকুই, এতটুকু আলোচনা করতে গেলে আমার তো ক্লাস নিতে হবে। এই যে দেখো, বঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ, বঙ্গ শব্দের উদ্ভব, মূলকি বাঙ্গালা, বাঙ্গালা, বাংলা, সুবা বাংলা, সুবা বাংলা, বেঙ্গল প্রেসিডেন্সি, পূর্ববঙ্গ, অবিভক্ত বাংলা, পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান, বাংলাদেশ। টোটাল আলোচনা রয়েছে, টোটাল আলোচনা এখানে রয়েছে। তো তুমি যে কালটিভেট সাজেশন বই থেকে টোটাল আলোচনা পড়ে নেবা। ওকে, চলো আমরা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ দেখি। আমি কিন্তু পড়িয়েছি ক্লাসে এগুলো, বুঝতে পেরেছো? ওকে, তারপরে ইবনে বতুতার গ্রন্থের নাম কি? এই যে আমার কোথায় কিতাবুল রেহেলা, কিতাবুল রেহেলা। আমরা সবগুলো আনসার করে ফেলছি। কিতাবুল রেহেলা বা সফরনামা, ইবনে বতুতা, ইবনে বতুতা। তাহলে এই যে দোজকিপুর নিয়ামত, কে বলেছে এটা? ইবনে বতুতা বলেছে। দোজকিপুর নিয়ামত বলার কয়েকটা কারণ ছিল। প্রথমত রাজনৈতিক অস্থিতিশীল ছিল এখানে, অর্থনৈতিক ব্যবস্থা ভালো থাকলেও এখানে নারী শিশুদেরকে দাস হিসেবে বিক্রি করা, তারপরে আবহাওয়াজনিত সমস্যা, এই সবকিছু মিলিয়ে ইবনে বতুতা বলেছে দোজকিপুর নিয়ামত। অনেক কিছু রয়েছে, বাট আমার কাছে মনে হচ্ছে দোজক, পুরো দোজকের মতো মনে হচ্ছে। যেমন আমার এখানে এসি চলতেছে, তারপরে আমার গরম লাগতেছে। এই হলো কাহিনী এখানকার। ওকে, আমি নেক্সটে যাই। চলো নেক্সট কোশ্চেন আমাদের, কোন ব্যক্তি এই যে ধন সম্পদপূর্ণ নরক বা আমি তো জগবুর নিয়ামত যেটা, ওটা সেম, ইবনে বতুতা। ইবনে বতুতা, ইবনে বতুতা বাংলায় কার সাথে সাক্ষাতের জন্য এসেছিল? এই যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে ইবনে বতুতা ইনি আসছিল ফখরুদ্দিন মোবারক শাহর সময়ে, কিন্তু এই যে আমাদের কোথায়, যে হযরত শাহজালাল, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, ইনি কিন্তু তুরস্কের নাগরিক, এসেছিল ইয়েমেন থেকে। অনেক জায়গায় তুরস্ক থেকেও লেখা আছে। তিনি ইয়েমেন থেকে 360 জন আউলিয়াকে সাথে করে নিয়ে কোথায় এসেছিল? সিলেটে এসেছিল, এবং গৌর গোবিন্দকে পরাজিত করেছিল। তার তরবারি কিন্তু এখনো সংরক্ষণ করা আছে। আর এই হযরত শাহজালাল রহমতুল্লাহর সাথে দেখা করার জন্য ইবনে বতুতা এসেছিলেন এখানে, ইবনে বতুতা এসেছিলেন এখানে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এই জন্য কিন্তু সিলেটকে কি বলা হয়? জালালাবাদ বলা হয়। জালাল যোগ আবাদ, জালালাবাদ। এবং এই সিলেটকে কিন্তু কি বলা হয়? 360 আউলিয়ার দেশ। আর চট্টগ্রামকে কি বলা হয়? 12 আউলিয়ার শহর বলা হয়। ওকে, মা হুয়ান কোন দেশি পর্যটক? মা হুয়ান ইনি ছিল চীনা, ইনি একজন মুসলিম ছিল। মা হুয়ান ছিল মুসলিম, মা হুয়ান মুসলিম। চীনা পরিব্রাজক মা হুয়ান কবে আসছে? 1406 তিনি এসেছে। তাহলে আমরা যদি পরিব্রাজক আবার সবগুলো একটু চিন্তা ভাবনা করি, আমরা দেখি তো কি কি পড়েছি আমরা। আমরা মেগাস্তিনিস পড়েছি, ফাহিয়েন পড়েছি, তারপর হিউয়েন সাং পড়েছি, ইবনে বতুতা পড়েছি, তারপরে এখানে আমরা মা হুয়ানকে পড়লাম। এই যে পাঁচটা পরিব্রাজক এবং তাদের সাথে সম্পর্কিত যে এমসিকিউ, তুমি যদি ডিটেইলস ভালোভাবে পড়ো, যে কোনো একটা তুমি কোশ্চেন কমন পেয়ে যাবা যদি পরিব্রাজক থেকে কোশ্চেন করা হয়, পরিব্রাজক থেকে কোশ্চেন করা হয়। তো আমি যে টাইপ কোশ্চেন তোমাদেরকে দেখালাম, এই টাইপ কোশ্চেন গুলো তোমরা সলভ করে ফেলবা। আচ্ছা, আমাদের ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তুমি যেখানেই ভর্তি হও না কেন, ফাউন্ডেশন কোর্সগুলোতে ভর্তি হবো, বুঝতে পেরেছো? ফাউন্ডেশন কোর্সগুলোতে ভর্তি হলে কি হয়, সবগুলো ইউনিভার্সিটির তুমি অ্যাক্সেস পেয়ে যাও আর কি। রাজশাহী, চট্টগ্রাম, তারপরে জাহাঙ্গীরনগর বা সেকেন্ড টাইম যেগুলো রয়েছে বা ফার্স্ট টাইম, সবগুলোতে তুমি যেগুলো পরীক্ষা দিতে পারবে আর কি, সবগুলোর অ্যাক্সেস পেয়ে যাও। তো সেকেন্ড টাইম ফাউন্ডেশন কোর্সটা অনেক অনেক বড় একটা ব্যাপার, তুমি এগুলোতে ভর্তি হয়ে যাবা। সেটা যেখানেই হোক না কেন। আমি আমাদের সম্পর্কে যদি বলি, তুমি আমাদের আগে ক্লাস নিবা। আমাদের ফাউন্ডেশন ব্যাচের ক্লাসগুলো কিরকম হয়, পরীক্ষাগুলো কিরকম হয়। 1+1 টেস্ট, মেমোরাইজিং টেস্ট রয়েছে আলাদা করে, কোশ্চেন ব্যাংকের উপর টেস্ট হবে আলাদা করে, তারপরে তোমাদের 3টা প্রিমিয়াম বই দেওয়া হবে। অনেক অনেক অপরচুনিটি তোমাদের সামনে রয়েছে। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো ধরনের প্রবলেম আমাদেরকে নক করবা, আমরা সেটা সলভ করে দেবো। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।